৪৫ বছরের বুড়ি আর ২২ বছরের যুবক। অতঃপর যা হলো, একটা সাইনবোর্ডে লেখা ছিল একটা ৪৫ বছরের মহিলার জন্য একজন যুবক ২৫ বছরের পাত্র চায়, বিনিময়ে ১ কোটি টাকা দেবে। নাসিমা বলল, জি ওই সাইনবোর্ডটা আমি লিখেছিলাম। তামিম বলল, পাত্রীকে? রিজিয়া বলল, আমি পাত্রী। তামিম বলল, আপনি পাত্রী? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন আছে? ওরা কোথায় আছে? রিজিয়া বলল, আসলে আমি অবিবাহিত, আমার এখনো বিয়ে হয়নি। আমি নিজেকে সেটেল করতে গিয়ে বিয়ে করা হয়নি, আর এখন আমি সেটেল হয়ে গেছি। আমার অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, কিন্তু বিয়ের বয়স পার হয়ে গেছে, তাই আমি মোটা অঙ্কের টাকা দিয়ে হলেও আমার একটা জীবন সঙ্গী চাই। তামিম একটু ভেবে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। রিজিয়া বলল, আচ্ছা, আপনি চাইলে তো একটা কম বয়সী যুবতী মেয়েকে বিয়ে করতে পারেন। আমার মতো একটা বয়স্ক মহিলাকে বিয়ে করে কেন আপনার জীবন নষ্ট করতে চান? তামিম বলল, আসলে আমার টাকার খুব দরকার। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, টাকা ছাড়া এই দুনিয়াতে সবাই মূল্যহীন। রিজিয়া বলল, ঠিক আছে, আপনি যেহেতু ভেবেচিন্তে বলছেন, ঠিক আছে, আমি আপনাকে আমার বাড়ির ঠিকানা দিচ্ছি, টাইমও বলে দিচ্ছি, কখন যাবেন আপনি ঠিক টাইমে চলে আসবেন। তামিম বলল, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। বলেই তামিম চলে গেল। তামিমের গার্লফ্রেন্ড প্রীতি এক জায়গায় দাঁড়িয়ে তামিমের জন্য অপেক্ষা করছে, কারণ তামিম তার সাথে দেখা করার কথা ছিল। কিছুক্ষণ পর তামিম প্রীতির সামনে দিয়ে চলে যাচ্ছে। প্রীতি বলল, কি ব্যাপার তামিম, তুমি আমাকে এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করিয়ে রেখেছো, আর এখন দেখছি আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ, মানে কি? তামিম বলল, আসলে প্রীতি, তোমার সাথে আমার রিলেশনটা আমি রাখতে চাচ্ছি না। এই কথা শুনে প্রীতি অবাক হয়ে বলল, তামিম তুমি কি বলছো? রিলেশন রাখবে না কেন? আমি কি দোষ করেছি? তামিম বলল, তোমার কোনো দোষ নেই। আসলে ব্যাপারটা হলো, আমাকে আমার মা বাবা এখন বিয়ে করাবে না। আমার ইউএস এর ভিসা রেডি হয়ে গেছে, আমি চলে যাব। প্রীতি বলল, তাহলে তুমি আমাকে এত স্বপ্ন দেখিয়েছিলে কেন? কেন আমার সাথে রিলেশন করেছিলে? তামিম বলল, আমি এখন তোমাকে অত কৈফিয়ত দিতে পারবো না, তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও। বলেই তামিম চলে গেল। প্রীতি নিজে নিজে বলছে, আমি এজন্যই কি তোকে ভালোবেসেছিলাম? মন খারাপ করে প্রীতিও চলে গেল। তামিম বাড়িতে গিয়ে তার বাবাকে বলল, বাবা আমি বিয়ে করব। বাবা বলল, তুই বিয়ে করবি? তাহলে এতদিন পর তো সুবুদ্ধি উদয় হয়েছে, তো মেয়ে কি পছন্দ করা আছে নাকি আমার দেখতে হবে? তামিম বলল, বাবা মেয়ে আমার পছন্দ করা আছে। বাবা বলল, তাহলে আমি একটু মুক্তি পাবো, তোর কাপড় চোপড় ধোয়া থাকলে চল। তাহলে মেয়ের গার্ডিয়ানের সাথে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে। তামিম বলল, বাবা বিয়ের দিন তারিখ আমি ঠিক করব, তোমার ওসব নিয়ে টেনশন করতে হবে না। তামিমের কথা শুনে তার বাবা সালাম বলল, আমি তোর কথাবার্তা কিছুই বুঝতে পারলাম না। আমার কি সকাল লাদ নাই বিয়ের বাড়ি যাওয়া? বিয়ের বাড়ি যাব, বিআইনের সাথে ঠাট্টা মস্কারি করব, আড্ডা দেব, তুই আমাকে বাধা দিচ্ছিস কেন? তামিম বলল, বাবা আসল কথা হলো মেয়েটির বাবা নেই, তাই তোমাকে যেতে মানা করছি। সালাম বলল, সমস্যা নেই, সেটা হলো ভাগ্যের বিষয়, কারো বাবা মা আজীবন বেঁচে থাকে না, তুই যাওয়ার সময় আমাকেও নিয়ে যাস। তামিম বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওই মেয়ের সাথে কথা বলে দেখি, ও যদি বলে তোমাকে সহ নিয়ে যেতে তাহলে নিয়ে যাব। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, চলো এখন ভেতরে আয়। বলেই তামিম তার বাবাকে নিয়ে গেল। এর কয়েকদিন পরে তামিম আর তার বাবা সালাম রিজিয়ার বাড়িতে চলে গেল। বাড়িতে ঢুকে দেখলো কেউ নেই। বাড়িতে তো কেউ নেই মনে হচ্ছে। তামিম ডাক দিয়ে বলল, কেউ কি আছেন? এর ভেতর থেকে নিলয় নামের একটা ছেলে এসে বলল, আপনারা কারা? তামিম বলল, আপনি কে? আর এই বাড়ির মালিক কোথায়? আমরা তার কাছে এসেছি। নিলয় বলল, আমি হলাম এই বাড়ির মালিকের ছেলে। এই কথা শুনে তামিম আর তার বাবা অবাক হয়ে গেল, কারণ রিজিয়া বলেছিল তার কোনো ছেলে মেয়ে নেই, এখন এত বড় ছেলে আসলো কোত্থেকে? বাবা বলল, তার মানে তুই এই ছেলের মাকে বিয়ে করতে এসেছিলি? এই জন্যই কি তুই আমাকে আসতে বারণ করেছিলি? তামিম বলল, না বাবা, আমার সাথে তো এমন কথা ছিল না। এমন সময় ভেতর থেকে রিজিয়া এসে বলল, এসেছেন আপনি? তামিম বলল, হ্যাঁ এসেছি, কিন্তু আপনি আমার সাথে প্রতারণা করেছেন। আপনি তো বলেছিলেন আপনার কোনো ছেলে মেয়ে নেই, এখন এত বড় ছেলে আসলো কোত্থেকে? রিজিয়া বলল, আরে এর মতো ছেলে আমার অনেক আছে, এরা সবাই আমাকে মা ডাকে, কারণ হলো তারা বেকার ছিল, আমি তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। বিশেষ করে এই নিলয় আমাকে না দেখেই থাকতেই পারে না, আমাকে সব সময় মা বলে ডাকে। নিলয় বলল, এটা সত্যি কথা। তামিমের বাবা তামিমকে বলল, পাত্রীর বয়স তো তোর বয়সের চেয়ে আরো অনেক বড় হবে, তুই এটা কি করলি? তুই তো আমাকে একদিন বলেছিলি পাত্রীর বয়স কম, এখন এত বয়স হলো কিভাবে? তামিম বাবার কানে কানে বলল, বাবা এটা ওই মেয়ে না, এই মহিলাকে আমি বিয়ে করলে আমাকে 1 কোটি টাকা দেবে। জীবনে তুমি 1 কোটি টাকা দেখেছো? সালাম মিয়া বলল, ও আচ্ছা তাই নাকি, তাহলে আর কি, তুই যা ভালো মনে করিস তাই কর। বাবা তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। এবার সালাম মিয়া রিজিয়াকে বলল, আচ্ছা সমস্যা নেই, আমার ছেলে যেহেতু তোমাকে পছন্দ করেছে আমার আর কোনো আপত্তি নেই, এখন আমরা বিয়ের তারিখটা ঠিক করি। রিজিয়া বলল, বিয়ের তারিখ অবশ্যই ঠিক করব, তার আগে আমি আপনার ছেলেকে নিয়ে একটু কানাডা যাব, সেখানে আমার কিছু বিজনেস আছে, তা একটু গুছিয়ে নিতে হবে, এরপর দেশে এসে বিয়ে করব। সালাম মিয়া খুশি হয়ে বলল, কোনো সমস্যা নেই, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবেই করো। প্রীতি তার বান্ধবী সুমনাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, বান্ধবী এটা আমার পক্ষ থেকে তোর জন্য সারপ্রাইজ। সুমনা বলল, আজকে সূর্য কোন দিক দিয়ে উদয় হয়েছে? জীবনে আমি তোর কাছ থেকে একটা চকলেটও খেতে পারিনি, আজকে তুই আমাকে গিফট করছিস, রহস্য কি বল? প্রীতি বলল, আমার বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, সেই খুশিতে আমি তোকে সারপ্রাইজ দিচ্ছি। সুমনা বলল, তুই আসল একটা পাগল, তোর বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, এখন তোর কান্না করার কথা আর আমাকে সারপ্রাইজ দিচ্ছিস? প্রীতি বলল, কেন কান্না করব, তার খুশি তো আমারও খুশি, এখন সে অনেক খুশি। সুমনা বলল, সে তোকে রেখে কাকে বিয়ে করবে?
করছে। প্রীতি বলল সে তার পছন্দের মেয়েকে বিয়ে করছে। সুমনা বলল দেখতে যাওয়া দরকার, হয়তো তোর চেয়েও সুন্দরী হবে। প্রীতি বলল হ্যাঁ, তুই আর আমি দুজন মিলেই দেখতে যাব, সাথে তার বউয়ের জন্য একটা গিফট নিয়ে যাব। আজকে রিজিয়ার বাসর ঘর। রিজিয়া বাসর ঘরে বধূ সেজে ঘোমটা পরে বসে আছে। তামিম আস্তে আস্তে করে রিজিয়ার পাশে গিয়ে বসলো। ঘোমটাটা তুলতেই দেখলো সেটা রিজিয়া না, প্রীতি। তামিম অবাক হয়ে বলল তুমি এখানে কেন? প্রীতি বলল আমার মা একটু কাজে গেছে, তাই আমার মায়ের ডিউটিটা আমি পালন করছি। তামিম বলল কে তোমার মা? তুমি যার সাথে বাসর করতে এসেছিলে সেটাই আমার মা। তামিম বলল তুমি কি পাগল হয়ে গেছো? আমি যাকে বিয়ে করেছি তার কোনো ছেলে মেয়ে নেই। প্রীতি বলল আছে আছে, ছেলে না থাকলে মেয়ে আছে। তামিম বলল না, এসব মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই তুমি আমার বউকে কোথাও আটকে রেখে আমার সাথে বাসর করতে এসেছো। প্রীতি বলল আমি কিডন্যাপার না যে তোমার বউকে কিডন্যাপ করে রাখবো। এমন সময় সেখানে রিজিয়া গিয়ে বলল হ্যাঁ, আমার মেয়ে ঠিক বলেছে, সে কোনো কিডন্যাপার না। তামিম রিজিয়াকে দেখে অবাক হয়ে বলল মানে আপনি এসব করেছেন? প্রীতি বলল আমার মা কিছু করেনি, যা করেছি আমি করেছি। তামিম বলল তুমি করেছো মানে? প্রীতি বলল হ্যাঁ, আমি আমার মাকে বলেছিলাম এইসব করতে। তামিম বলল কেন তুমি আমার সাথে এত নাটক করলে? প্রীতি বলল তোর ভালো মানুষ রূপী মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোভী দানবটার চেহারা দেখার জন্য। আমার বান্ধবী সুমনা আমাকে হাজারবার বলেছিল তুই একটা লোভী, তুই অনেক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতে নিয়েছিস, পরে তাদের তোর জীবন থেকে দূরে ঠেলে দিয়েছিস। আমি তার কথা তখন বিশ্বাস করলাম না। পরে আমার বন্ধু লিটনও আমাকে তোর ব্যাপারে একই ইনফরমেশন দিল। এরপর আমি তোর চরিত্রে টোকা দিয়ে দেখলাম তুই এই অল্পতে লোভে পড়ে গেলি। তামিম বলল আসলে প্রীতি, আমি সত্যি লোভে পড়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার রিজিয়া বলল আমার মেয়ের নামে অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক জায়গা জমি সহায় সম্পদ আছে। প্রীতির বাবা সব আমার নামে লিখে দিয়েছিল, আর আমি আমার মেয়ের নামে লিখে দিয়েছি। এই সম্পদের মালিক হবে আমার মেয়ের জামাই। তবে আমি তোর মতো লোভী ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেব না। তামিম হাত জোর করে রিজিয়াকে বলল আমাকে ক্ষমা করে দিন, আমি লোভ থেকে বের হয়ে আসবো। প্রীতি তামিমকে ধমক দিয়ে বলল আমার মা কি বলেছে শোনোনি? গেট আউট নাও ইউ গ্রিডি বয়, ইউ আর আউট অফ ইউর ক্যারেক্টার। তামিম আর কোনো কথা না বলে মাথা নিচু করে কুকুরের মতো লেজ গুটিয়ে চলে গেল। রিজিয়া বলল মা তুই একেবারে ঠিক কাজ করেছিস, দুষ্টু গরুর চেয়ে খালি গোয়াল অনেক ভালো। সম্মানিত ভিউয়ার্স, প্রেমে অন্ধ হয়ে অথবা রূপ যৌবন সৌন্দর্যের পাগল হয়ে বিয়ে করা ঠিক না। যাচাই করতে হবে মানুষটার চরিত্র কেমন। যার চরিত্র নষ্ট তার রূপ যৌবন দিয়ে কি হবে? তার রূপ তো ময়লা পানির চেয়ে নোংরা। তাই বিয়ে করার আগে ভালোভাবে যাচাই করে বিয়ে করবেন, কারণ বিয়ে মানে এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।